হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। গল্প নিষিদ্ধ অনুভূতি। কবিতা অহনফকে কল দিয়ে প্রেগন্যান্সির খবরটা জানালো। অহনফের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নীলিমা জাহান আর রূপালী শিকদার খবরটা শুনে চমকে গেলেন। অবশ্য নীলিমা জাহান বেশ খুশি হয়েছেন, তবে রূপালী শিকদার তেমন কিছু বলেনি। আদিলকে হসপিটাল থেকে একটু আগে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আদিল বিছানায় বসে আছে। আদিলের পাশে নীলিমা জাহান আর রূপালী শিকদার দাঁড়িয়ে আছেন। আহনাব দরজার সামনে আর মীরা আহনাব থেকে একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে কারোর সাথে চ্যাট করছে। নীলিমা জাহান আহনাবকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আহনাব মানতে নারাজ। নীলিমা জাহান আহনাব সামনে গিয়ে আবারও বলল কবিতাকে। আহনাব ওনাকে থামিয়ে দিয়ে বলে উঠল, তোমার সব কথা তো আমি শুনেছি, এই ব্যাপারে আমি কারো কথা শুনব না। আদিল অহনাফের দিকে তাকিয়ে আছে। বাই যে কষ্ট পেয়েছে সেটা আদিল ভালো মতো জানে, কিন্তু এখানে আদিলের করার কিচ্ছু নেই। রূপালী শিকদার বলে উঠল, কি করবে তুমি? অহনব শান্ত স্বরে বলল, আমি এখন কিছু বলবো না তোমাদের, সময় হলে ঠিক বুঝতে পারবে। অহনব আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আদিল বিছানা থেকে উঠতে যাবে, তখনই মীরা বলে উঠল, আদিল উঠছ কেন? তুমি তো এখনো সুস্থ হওনি, শুয়ে থাকো। আদিল তীক্ষ্ণ দৃষ্টিতে মীরার দিকে তাকালো, গম্ভীর স্বরে বলে উঠল, মীরা বাড়ি যাও, তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইছি না। এমন কিছু করো না যাতে ভবিষ্যতে করতে হয়। আর যার সাথে যোগাযোগ আছে তোমার, তাকে বলি দিও শত চেষ্টা করলেও এই বাড়িতে আর ফিরতে পারবে না। মীরা আতঙ্কে উঠল। নীলিমা জাহান মীরার দিকে তাকিয়ে বলল, কার সাথে যোগাযোগ আছে তোমার? মীরা আমতা আমতা করে বলল, কই আন্টি, কারো সাথে যোগাযোগ নেই, আমি আসছি। মীরা যেতে গিয়ে আবারও দাঁড়িয়ে রইল। আদিল বিছানা থেকে নেমে প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর জামাকাপড় বদলে বেরিয়ে এলো। নীলিমা জাহান চিন্তিত কণ্ঠে বলে উঠল, এখন কোথায় যাচ্ছিস? আদিল স্বাভাবিকভাবে বলল, অহনাকে আনতে যাচ্ছি। রূপালী শিকদার কঠিন স্বরে বলল, তোমার মনে হয় ও তোমার সাথে ফিরে আসবে? আদিল বাইকের চাবি নিয়ে বলল, যাচ্ছি যখন ওকে নিয়ে আসবো, না হলে আমিও ওখানে থেকে যাব। নীলিমা জাহান বিরক্ত হয়ে বলল, এত বউ পাগল কবে থেকে হলে তুমি, যে অসুস্থ শরীর নিয়ে এত দূর যাবে বউকে ফিরত নিয়ে আসতে? আদিল কিছু না বলে বেরিয়ে গেল। মীরার হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুকের ভেতর দুকবুক করছে। মনে মনে ভাবছে, আদিল তো ওখানে গিয়ে জানতে পেরে যাবে আমরা ওর সাইন নকল করে ডিভোর্স পেপার পাঠিয়েছি। আদিল যদি বাবাকে বলে দেয়, বাবা তো আমাকে মেরে ফেলবে। এসব ভাবতেই যেন মীরার মাথা ঘুরে উঠল। নীলিমা জাহান হঠাৎ করে বলে উঠল, কি হলো মীরা? মীরা চমকে তাকালো, সামান্য হেসে বলল, না আন্টি, কিচ্ছু না, আমি আসছি। নীলিমা জাহান আর কিছু বললেন না। অহনাফ এসেছে ওর এক উকিল বন্ধুর কাছে। সব খুলে বলার পর ননক উকিল বলল, তুই যা চাইছিস সব ঠিক আছে, কিন্তু বাচ্চাটার কথা একবার ভাব। অহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, ভেবেছি অনেক, তবে আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আর তুই ডিভোর্স পেপার তৈরি করে রাখবি। বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেদিন ওকে এটা পাঠিয়ে দেব। আর টাকার হিসাবটা? কনক বলল, আর বলতে হবে না, আমি সব ঠিক করে রাখব।
একটা কথা বল, তুই বাচ্চাটাকে সামলে রাখতে পারবি? আর যদি তোকে বাচ্চাটা না দিতে চায়? অহনাফ শান্ত স্বরে বলল, জানি দিতে চাইবে না, তার জন্য ব্যবস্থা করে রাখব। কনক আর কথা বাড়ালো না, ধীর কণ্ঠে বলল, আচ্ছা বাদ দে, চা খেয়ে নে, ঠান্ডা হয়ে গেছে মনে হয়। আহনাফ আর কিছু না বলে চায়ের কাপে চুমুক বসালো। অদিল বাইকে করে কিছুটা পথ এসেছে, জোরে চালাতে পারছে না, শরীর ঠিক নেই কিনা, মনের মধ্যে বিভিন্ন আজগুবি খেয়াল এসে ভেসে আসছে। স্যার মানবে কিনা, অহনা কি বলবে, এসব ভাবতেই যেন মাথা ঘুরে উঠল। আদিল বাইক থামিয়ে একটা দোকান থেকে পানির বোতল কিনে নিল, একটু বসে আবারও বাইকে উঠে বসল। অহনা অনেক দিন পর বাইরে বের হলো। মাহবুর রহমান অনেক জোর করার পর অহনা কলেজের জন্য তৈরি হলো। অহনা চুপচাপ হাঁটছে, পাশে মাহবুর রহমান আছে। একটু যেতেই মোতালেবের সামনে পড়ল। অহনা না তাকিয়ে সোজা হেঁটে যেতে লাগলো। পেছন থেকে ওনারা বলে উঠল, বড়লোকের ছেলে, বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? এই জন্যই তো বলি, যাকে তাকে ঘরে ঢুকালে তো এমনই হইব। মাহবুর রহমান চুপচাপ শুনে গেলেন, কোনো উত্তর দিলেন না। এখন কিছু বলতে গেলে ঝামেলা হয়ে যাবে। অহনা কলেজের সামনে এসে মাহবুর রহমান বললেন, মন দিয়ে পড়ালেখা করো, অন্য সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ক্লাস শেষ হলে আমি নিতে আসব। অহনা ছোট্ট করে বলল, আসতে হবে না বাবা, আমিই যেতে পারবো। মাহবুর রহমান ঠিক আছে বলে চলে গেলেন। অহনা গিয়ে ক্লাসরুমে বসল। অহনার পুরনো কিছু বান্ধবী নানান কথা জিজ্ঞেস করল। অহনা তেমন কোনো কথার জবাব দিল না, চুপচাপ বসে রইল। কয়েকটা ক্লাস শেষ হলে বিরতি দেয়, সবাই বাইরে বেরিয়ে গেছে। অহনা একলা ক্লাসরুমে বসে আছে, কিছু ভালো লাগছে না। ঘন্টা পড়তেই সবাই ক্লাসরুমে চলে এলো। স্যার ক্লাস নেওয়া প্রায় শেষের দিকে। বই বন্ধ করে স্যার বলে উঠল, কালকে তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে। এতদিন যা পড়িয়েছি তার ওপর কেউ যাতে অনুপস্থিত না থাকে। কালকে কেউ না আসলে পরের দিন থেকে তাকে যাতে আমার ক্লাসে না দেখি, বুঝতে পেরেছ? সবাই একসঙ্গে বলে উঠল, জি স্যার। স্যার চলে যাওয়ার পর অহনা ওর পাশে বসা মেয়েটাকে জিজ্ঞেস করল, এতদিনের সব নোটসগুলো দিতে পারবে আমাকে? মেয়েটি বলল, তুমি তো লিখে শেষ করতে পারবে না, অনেক লেখা ফটোকপি করিয়ে নিতে হবে। অহনা ছোট্ট করে বলল, তুমি একটু দাঁড়াতে পারবে, আমি ফটোকপি করাবো। মেয়েটি বলল, ঠিক আছে। ক্লাস শেষ হলে অহনা আর মেয়েটি ফটোকপির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। অনেক ভিড়। অহনা সুযোগ পেয়ে দোকানের ভেতরে গিয়ে কপি করতে দিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দোকানদার অহনাকে কপি করিয়ে দিল। অহনা দাম মিটিয়ে দিয়ে বাইরে এলো। মেয়েটিকে বলল, ধন্যবাদ তোমাকে। মেয়েটি ঠিক আছে বলে চলে গেল। অহনা একটু এগুতেই হঠাৎ করে কেউ ওর নাম ধরে ডাক দিল, অহনা। অহনা চমকে পেছনে তাকালো। অহনার দৃষ্টি শান্ত হয়ে এলো। অহনা ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আহান ভাইয়া। আহান খানিকটা এগিয়ে এলো, হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো অহনা? অহনা ছোট্ট করে বলল, ভালো আছি। আহান ভাইয়া, আপনি কবে এসেছেন? আহান বলল, তোমার বাড়ির দিকে যাচ্ছি, হাঁটতে হাঁটতে বলি। অহনা কিছু না বলে হাঁটতে লাগলো। আহান বলে উঠল,
এই তো কিছুদিন হলো। তোমার কি খবর বলো? শুনলাম অনেক কিছু হয়ে গেছে। এই গ্রামের মানুষগুলো জীবনে বদলাবে না। অহনা ছোট্ট করে বলল, গ্রামের মানুষের দোষ দিয়ে কি হবে? আমার ভাগ্য যা ছিল তাই তো হবে। আহান আর কিছু বলতে যাবে তখনই খেয়াল করল অহনার কাঁধে সবুজ মতো একটা পোকা। আহান এদিক ওদিক তাকিয়ে পাশ থেকে একটা কাঠ কুড়িয়ে নেয়। আহানা প্রথমে কিছু বুঝতে পারেনি। অহনার কাছে এসে কাঠটা দিয়ে পোকাটা মাটিতে ফেলে দেয়। অহনা দেখতে পেয়ে অন্য পাশে সরে যায়। আহান হেসে বলল, ভয় পাওয়ার দরকার নেই, ফেলে দিয়েছি। অহনা বিচলিত কণ্ঠে বলল, আর আছে আহান ভাইয়া? আহান এগিয়ে গিয়ে অহনার কাঁধের দিকে হাত বাড়াতে যাবে, তখনই বাইকের বিকট শব্দে অহনা হাত দিয়ে কান চেপে ধরে। আহানও খানিকটা ভড়কে যায়। অহনা দুই হাতে কান চেপে ধরে পেছনে তাকিয়ে দেখে চলবে। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর সবাই রেসপন্স করবেন যাতে বাকি পাঠকদের ফিটে গল্প পৌঁছায়। আপনাদের মতামত জানাবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটির জন্য।